ভর দুপুরবেলা দেওয়ানবাড়ির সকল পুরুষ মানুষ বাড়িতে আছে। সচরাচর এমনটা কখনো হয় না। আজকে ব্যতিক্রম হওয়ার কারণও আছে বইকি। থানা থেকে লোক এসেছে চলমান ঘটনাগুলো নিয়ে রাইসুল দেওয়ানের সাথে আলাপ আলোচনা করতে। আপাতত দৃষ্টি সাইকো অথবা হেমি সাইকেল ম্যানিয়াক বা যাই বলা হোক না কেন, লোকটার টার্গেট যে এই এলাকা সেটা তারা দিব্যি বুঝতে পারছে। বসের পাশে চোখ মুখ কুঁচকে অন্তত গুরুগম্ভীর মুখে বসে আছে সাজিদ। তার মুখোমুখি সোফাতে ঈশান বসা। একটা বারের জন্য বন্ধুর দিকে তাকাচ্ছে না সে। খুনটা একটা সময় ঢাকায় হতো, ঈশান তখন ঢাকাতে, এখন লাগাতার এখানে আছে কারণ ঈশান এখানে। এসব হাবিজাবি একগাদা কুচিন্তা মাথায় এসে ভিড় জমাচ্ছে সাজিদের গায়ের মধ্যে। বিড় করতে থাকা পোকাটাকে জেনে বুঝে হাত ছুঁয়ে বের করতে না পারে যে কী পরিমাণ মানসিক যন্ত্রণা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ছেলেটা। এই যেমন এই মুহূর্তে তার পকেটে একটা গুপ্ত প্রমাণ আছে, তাদের পেশাগত দিক থেকে ভাইটাল এলিমেন্ট যাকে বলা হয় আর কি। অথচ সে এক দুর্নীতিবাজ পুলিশ অফিসারের মতো কাজ করে যাচ্ছে অনবরত। পুলিশের লোক হয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে যাচ্ছে। আলোচনা দীর্ঘ হলো বেশ। দুপুরের খাবারের আয়োজন করে ফেলেছে রাহেলা। এইরকম দুপুরের বেলা অতিথিদের খালি মুখে কি করে যেতে দেয়? খাওয়ার দাওয়ার পর্ব শেষ যখন, তখন খাবার টেবিলে বেশ গুরুগম্ভীর আলোচনায় চলছে। বাড়ির গিন্নিরা বাদে মেয়েরা উপরের ঘরগুলোতে। নুরি নিশি ভার্সিটিতে, বাকিরা স্কুলে। বাড়িতে আছেই এক তিতির। ঈশান অফিস থেকে ফিরে ওপারে যাওয়ারটুকু সময় অবধি পায়নি। মেয়েটা সম্ভবত ঘুমাচ্ছে, না হলে করিডর হলে এক নজর দেখা পেত ঈশান। এত জোরে সোরে কথা হচ্ছে, সেই শব্দ তা নামা উচিত। বেসিংয়ে হাতখানা ধুয়ে মুছে পিছন ফিরতে থ মেরে একখানা শ্যামবর্ণের মুখ নজরে এলো ঈশানের। বন্ধুর দিকে তাকিয়ে ইশারা করলো হাতখানা ধুয়ে ফেলতে। সাজে এগোলো। পানির কলটা ছেড়ে হাত ভেজাতে ভেজাতে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মানিব্যাগ খোয়া গেছে? ঈশান হাস্যোজ্জ্বল মুখটা এ যাত্রায় বেশ সিরিয়াস দেখালো। ন্যাপকিনে হাত মুছে ফেলতে ফেলতে বলল, মানিব্যাগ পেয়েছিস তুই? সাজি সোজা সাপটা জবাব দেয় না, ঘুরিয়ে ফিরে বলে, হারিয়েছে কি? ঈশান এক সেকেন্ডও চুপ করে থেকে বলল, খেয়াল নেই। সাজিদ হাসলো সামান্য, নিজে হাতটা মুছে পকেট থেকে একটা কালো ওয়ালেট বার করতে করতে বলল, যার ওয়ালেটে বউয়ের ছবি থাকে সে ওয়ালেট হারালে অবশ্যই মনে থাকার কথা। ঈশানের মসৃণ কপালে ভাঁজ পড়ল গোটা তিনেক। চোয়াল শক্ত, জিভে ঠোঁট ভিজে শীতল গলে বলল, কার ছবির কথা বলছিস? রাহাতের মুখের হাসি মিলিয়ে গেল ততক্ষণে। ওয়ালেটটা ঈশানের দিকে না বাড়িয়ে নিজের হাতেই খুলতে খুলতে বের করলো এক শাড়ি পরা অপ্সরার ছবি। লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল একটা ছবি। ভুরু কুচকে ফেলল ঈশান। সাজিদ ওয়ালেটটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে বলল, ছবিটা নাইমের তোলা, তোদের বিয়ের দিনের ছবি, মনে আছে? মানে নাও থাকতে পারে। বউয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিস বা কবে? ঈশানের নিজের ডান ভ্রুটা উঁচিয়ে শুধালো, ভালোবাসার দৃষ্টিতে তাকাই না? মনে তো হয় না। ঘরের খবর কেউ বাইরে লিক করে? সেটাই তো প্রশ্ন। ভালোবাসার প্রকাশে এত গোপনীয়তা কেন তাহলে? কেন? তাহমিদ একজন পুলিশ অফিসার, অথচ সে কলেজ টিচার হয়ে তোর বউয়ের জন্য সম্বন্ধ নিয়ে এলো। বাধা দিসনি তুই। কোনো বউয়ের বিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা তোর আলাপ চলে। ঈশান পিঠ ঠেকিয়ে দাঁড়ালো দেওয়ালের উঁচু পিলারটার সাথে। দুহাত বুকে আড়াআড়ি ভাঁজ করতে করতে বলল, সবাই এই এক বিষয় নিয়ে এসে পড়েছে। মা, বাবা, তুই, মা, দিদা একসাথে লেগেছিস আমার পিছনে। সাজিদ নিজের হাতের ওয়ালেটটা বন্ধ করে আরেক দফা ধরল ঈশানের সামনে। বিদেশ থেকে এক্সপোর্ট করা ব্যাগ একটা, অন্তত দামি। এক দেখায় বলে দিতে পারে সেটা। তবে সেটা কোনো বিষয় না। ঈশানের চোখ গিয়ে আটকালো সাজিদের আঙ্গুলের ছোঁয়ার জায়গাটা। একটা ছোট্ট ইংরেজি অদাক্ষর। সাজিদ সেটা দেখতে ছুঁয়ে ঈশান সে ইশারা করতে দেখলো ছোট্ট একটা সোনার পাতায় লেখা আই। সাজিদ হালকা গলে বলল, আই ফর ঈশান। ভিতরে তিতিরের ছবি। ওয়ালেটটা আর কার হবে? কার এত বড় কলিজা? ঈশান আশরাত বউয়ের ছবি নিজের ওয়ালেটে। ও সরি, কেউ তো আবার জানেই না যে তোর ম্যাটেরিয়াল স্ট্যাটাস রাখতে পারে সেই হিসাবে। ঈশান বাঁকা হাসে, সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর বলে, রাখতেই পারে। এ যাত্রায় ঘনিয়ে এসে দাঁড়ালো সাজিদ, হাতের ওয়ালেটখানা পকেটে গুজে রাখতে রাখতে বলল, এতটা দূরত্ব কবে তৈরি হলো আমাদের? কিসের দূরত্ব? হয়নি বলছিস না?
আমি দেখতে পাচ্ছি না, তোর মনের ভুল। সাজি নিজের পকেটে হাতখানা রাখলো, সেদিকে ইশারা করে শীতল কণ্ঠে শুধু লাস্ট জায়গায় তোর এই ওয়ালেটটা পাওয়া গেছে, এর ব্যাখ্যা কি তাহলে? ঈশান হাসলো, স্বাভাবিক গলে বলল, অনেক ব্যাখ্যা হতে পারে। পারে না। যে কোনো ঘটনা একটা ব্যাখ্যা হয়, হাজারটা না। এসব কি হচ্ছে ঈশান, আমাকে বল। তুই এসবের কোথাও নেই, অথচ আমি সব জায়গায় সব প্রমাণে তোকে দেখতে পাচ্ছি। এর কারণ কি? উত্তর দিবি? দিবি কি? প্রশ্নগুলো জট পাকাতে পাকাতে মাসের পর মাস কেটে যাচ্ছে। চোরাবালিতে ডুবছি রীতিমতো। আমার ট্রান্সফার হবে ঈদের পর, সেটা তুই করাচ্ছিস, সে খবর আমারও কাছে আছে। কেন? সে এখানে আমি তদন্ত করি, এটা কেন তুই চাস না? কি সমস্যা? ঈশানের স্বাভাবিক মুখ অন্ধকার হয়েছে, দাঁতে ঠোঁট কামড়ে ধরছে। শান্ত সুরে বলল, সেটা বের করার দায়িত্ব তোর, তুই পুলিশ, এই কেসের দায়িত্ব তোর। আমি জবাব দেবো কেন? দায়িত্ববোধ তো আরও অনেক কথাই বলছে। কি বলছে? আমাকে গ্রেপ্তার করতে? সুবর্ণা সেদিন হয়, ওদিন তোর বাইক নিয়ে ঘটনাস্থলে ছিলি তুই। তোর বাইকের ছাপ পাওয়া গেছে, তোর শার্টের বোতাম, তোর ওয়ালেট, এমনকি ঈশান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এমনকি? সাজিদের চোখ জোড়া আচমকা ছলছল করে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, ভিকটিমের নখে যে হয়তো খামচে ধরছিল সেই মেয়েটা, সেই ব্লাড স্যাম্পল টেস্ট করে আঙ্গুল তোর দিকে তুলছে, ডিএনএ রিপোর্ট বলছে একই ব্লাড গ্রুপ, একই রোগ। এত কি ইনসিডেন্ট কি করে হচ্ছে? সব কিভাবে খাপে খাপ মিলে যাচ্ছে? মশা মশকরা বা খেয়ালি পর্যায়ে নেই আর কিছু। ঈশানের চোখে মুখে অস্বাভাবিকভাবে স্থির হয়ে যায়। ছেলেটার মাথার দিকে কী চলছে সেটা ঘুণাক করে সাজিদ টের পাবার কথা নয়। ঈশান এ যাত্রার মুখ খুলো, তাহলে অ্যারেস্ট করছিস না কেন আমাকে? তুই পাগল, উন্মাদ, অহংকারে ডুবে থাকা একটা মানুষ। তোর কোনো বয়ান নেই, বলার কিছু নেই, তুই হেয়ালি ফেলে দিচ্ছিস সব। কি শুনতে চাস? সাজিদ দু হাতে নিজের চুল খামচে ধরল, রক্তিম হয়ে উঠল শ্যাম মুখটা। বন্ধুর দিকে তাকিয়ে অসহায় গেল, আমি যা যা বললাম, যা এলিগেশন তোর নামে, সেসব নিয়ে কোনো কিছু বলছিস না তুই কেন? বল এসব ভুল, অন্য কোনো কারণ আছে এসবের পিছনে? যে কারণে থাক, আমি অপারগ, এসব তুই ভাব। যা করার কর, তোর দায়িত্বে যা বলে সেটাই কর। আমি এর মধ্যে কিছু বলতে পারবো না, কিন্তু আমাকে মুখ খোলাতে বাধ্য করতে পারিস না তুই। হ্যাঁ, আমি লকআপে নিয়ে যাস, তখন হয়তো বাধ্য হব। সেটা তো করছিস না। সাজিদ অসহায়, রাগে দুঃখে দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে হচ্ছে তার। এই ছেলেটা কি তাদের সম্পর্কেও ভুলে গেছে? পুলিশ হয়ে আসামি, বাইরে যুগ যুগের সম্পর্ক, ভাই বন্ধু সহচর, যেটাই বলা হোক না কেন তাকে। তাকে এভাবে এমন সময় কেসের মামলায় চাইলে অ্যারেস্ট করা যায়? অন্যরা হয়তো পারবে, সাজিদ নয়, সম্ভবত নয়। সাজিদ নিজেকে সামলে নিল, বেশ খানিকক্ষণ সময় নিল, দৃঢ় গলায় বলল, আমি রিজাইন করব, সিদ্ধান্ত নিয়েছি। এই কেসটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। তোর যা ইচ্ছা কর, তুই যেভাবে খুশি সামলা। ঈশান আহত দৃষ্টি ফেলে এবারে এতক্ষণ আলোচনায় এই প্রথম খানিকটা অন্যরকম লাগলো তাকে। সাজিদকে উদ্দেশ্য করে বলল, আবেগে জীবন চলে না। সাজিদ ঘুরে দাঁড়িয়েছে, পিছু ফিরে তাকালো না আর, না তো ঈশানের কথায় থামলো। দ্রুত পায়ে বের হয়ে যেতে যেতে বলল, না চললে তুই যুক্তিবাদী। যুক্তি নিয়ে 20 বাচ্চার বাপ হ, দেশের ফুটবল, ক্রিকেট টিম, হকি টিম তোর বাচ্চারা গঠন করুক। হাতের পানি কেটিলিটা সজোরে গিয়ে ঠেকালো ইয়াজের বাঁ হাতের উপর। গরম পানিটা তৎক্ষণাৎ ঝলসে গেল জায়গাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক ছুটে এগিয়ে আসার আগে ইয়াজ হাত তুলে থামিয়ে দিল তাদের। তার বদলে নিজের টেবিলের উপর রাখা শীতল পানির জগটা কাঁধ করে ধরল নিজের হাতের উপর। জায়গাটা এক মুহূর্তের জন্য অস্বাভাবিক লাল বর্ণ ধারণ করলো। মিনিট দশেকের মধ্যে ফোসকা উঠে যাবে। কপাল কুঁচকে হাতের উপর পানি ঢালতে ঢালতে সামনের রমণীর দিকে তাকালো, শীতল গলায় বলল, তোমাকে বলছি জিনিসপত্র ছোড়াছুড়ি জিনিসটা শিখবে না। ছোটবেলা থেকে এই স্বভাব দেখে এসেছি। বাড়ির মেয়ে সবসময় পোলাইট থাকবে, এরকম উদ্ধত শিখেছ কেন? এগুলো চরম বেয়াদবি। কাটা খায় আর নুনের ছিটা পড়লো যেন। এক হাত ছুরি পরিহিত, এক হাত তৎক্ষণাৎ ঠেকানো একটা টিভির ক্যাবিনেটের দিকে। ইয়াজের কথা শেষ না হতে বিশাল টিভিখানায় মেঝেতে সজোরে আছড়ে পড়ল। কাঁচ ভাঙার বিকট শব্দে বাড়ি খেলো চারদল। ইয়াস মুখে চসূচক শব্দ উচ্চারণ করলো, টিভিটার দিকে তাকিয়ে হতাশায় মাথা নাড়ল। হাতের ফাঁকা হয়ে যাওয়া পানির জগখানা টেবিলের উপর রাখতে রাখতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তার লোক দুটোর উদ্দেশ্যে বলল, বরফ নিয়ে এসো আর দরজাটা লক করে দাও। সে ঘুমিয়েছে, জেগে যাবে।
গতকাল সারা রাত ঘুমায়নি। লোক দুটো চলে যেতে ইয়াজ এগিয়ে এলো কাঁধ ডিঙিয়ে। ঠান্ডা সুরে বলল, বোকার মতো করলে হবে না রুষা। ওই কাজের মেয়েটা একটা রাস্তা থেকে তুলে আনা। ওর গর্ভে মির্জাবাড়ির সন্তান থাকতে পারে না। এটা একটা কমন সেন্স। ইয়াজের কথায় দাঁত কিরমির করে উঠল রুষা। হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা ফুলদানি যখন তখন সেটা ইয়াজকে উদ্দেশ্য করে ছড়িয়ে দিতে পারে, এতটুকু বিশ্বাস আছে এই মেয়ের উপর। রুষা তেতো গলায় চেঁচিয়ে উঠল এক প্রকার, কাজের মেয়ে, এদের সাথে শুতে ভালো লাগে, আর তারপর ওই সেই গর্ভে সন্তান আসলে এত সমস্যা। তখন মির্জাবাড়ির সম্মান কোথায় থাকে? ইয়াজ স্বাভাবিক ভঙ্গির দিকে হাতখানা এগিয়ে দিল। রুষার হাতের বাঁধনে থাকা ফুলদানি ছোঁয়ালো। সেটা সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় আর কি। শান্ত গলা বলল, ভাই আমি তোমার বেয়াদবের মতো চেঁচাবে না। মানি না তোমাকে ভাই। বেয়াদব কাকে বলে? বেয়াদবি বলো না, বা নির্লজ্জতা, সব তো তোমার কাছ থেকে শেখা। এতটাই ভালোবাসে তিতিরকে যে অন্য নারীর সাথে দিনের পর দিন রাসলীলা করতেও লজ্জায় লাগলো না, বিবেকে বাঁধলো না? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে জানো? ইয়াজ বাঁকা হাসলো, এক দৃষ্টিতে তাকিয়ে রয় বোনের দিকে। সেই ছোট্টবেলা থেকে এমন মেয়েটা কারো ধার ধারে না, একমাত্র তার কাছেই পশুমাত্র। আজকাল সেটাও হচ্ছে না। তোকে যুক্তিতে ভালোবাসা কি? তাকে কেসে ফাঁসিয়ে দিতে? ফাঁসাতে না পারা এটা ভালোবাসা বলছো? হাস্যকর নয়? ওকে তুমি ফাঁসাতে পারোনি নিজের বোকামির জন্য, নিজের অপরকতার জন্য। আর সেই ব্যর্থতাকে ভালোবাসার নামকরণ করে দিব্যি এক বিবাহিত পুরুষের পিছনে কেঁদে মরছে। তাহলে? রুষা শব্দ করে হেসে বলল, ভাইকে উদ্দেশ্য করে বলল, একই যুক্তি তো তোমার ক্ষেত্রেও খাটে। তিতিরকে মারতে গিয়েছিল, পারোনি, তারপর সেটাকে প্রেম বলে? উফ, সবই তো তিতিরকে টানবে না। আই জাস্ট হেট দ্যাট। রুষা চোখ বুজে শ্বাস টানল জোরে জোরে। আজকে বাড়ি ফিরছে, ফিরেই কাজের মেয়েটার এই অবস্থা দেখে হতভম্বল হয়ে বসেছে। তীব্র জ্বরে ছটফট করছে মেয়েটা, গায়ে অসংখ্য মারের দাগ, কালশিটে পড়ে গেছে। সবে ইয়াজের করা, সবের মধ্যে বজ্র হুঙ্কার দেওয়ার সংবাদ। মেয়েটা অন্তঃসত্ত্বা, মা হতে চলছে, তাও ইয়াজের সন্তান। রুষা হা করে শ্বাস টানল, নিজেকে ধাতস্থ করলো বোধহয়। তীক্ষ্ণ সরু দৃষ্টিতে ইয়াজের শীতল মুখপয়ে পর্যবেক্ষণ করে আচমকা বলে উঠল, এই মেয়ে ছাড়া কারোর সাথে একই কাজ করেছো তুমি? করতেও পারি। কোথায় তারা? বাঁচিয়ে রাখা উচিত। মৃত্যুকে বাঁচিয়ে রেখেছো কেন? তুমি জানো সেটা। তিতিরকে তুলে আনলেই পারো। একটা জলজ্যান্ত মানুষের প্রক্সি দেওয়া নিতান্ত স্বাভাবিক কিছু না। ধোকায় কতদিন চলবে? যতদিন না তিতির নিজ ইচ্ছেতে আসে আমার কাছে। আরেক দফা হেসে ফেললে রুষা, দু হাতে মুখ চাপা দিয়ে অনবরত হেসেই যাচ্ছে মেয়েটা। চোখের পানি এসে পড়েছে হাসির তীব্রতায়। ইয়াজের দিকে এমনভাবে তাকালো যেন এর থেকে হাসির জোকস সে এর আগে কখনো শোনেনি। ইয়াজ অবশ্য স্বাভাবিক, ফুলদানিতে হাত চেপে স্বাভাবিকভাবে বোনের দিকে তাকিয়ে আছে। রুষা কোনো মতে হাসি আটকে বলে উঠল, সে গুড়ে বালি। ইয়াস মির্জা, সে গুড়ে বালি। ওদের প্রেম কাহিনী দেখেছেন আপনি? আমি দেখেছি। একে অপরের হির রাঞ্জা হতে রাজি, কিন্তু কেউ কাউকে ছাড়তে নারাজ। তুমি অপেক্ষায় আছো কেন? আপনি যে আশা অপেক্ষা করছেন, তাহলে নির্লজ্জ দুজনে দেখছি। মানি তো সেটা। তাহলে এক কাজ করো, যেতেই পারে, ভালো কিছুর জন্য এতটুকু করা উচিত। রুষা ভুরু নাচায়, গম্ভীর করে শুধু, কি? ঈশানকে জানিয়ে দাও আমি তোমাকে। তারপর উত্তেজিত হয়ে দেওয়ান সাহেবকে আর একটু উত্তেজিত করো, যেভাবে সম্ভব। বাকিটা আমি সামলে দেব। একদিকে বাঁচাতে গেলে আরেক দিকে ডুববেই দেওয়ান সাহেব। সেই ডুবন্ত অংশে তিতিরও ডুববে, ডুবতে বাধ্য। আর সেই ডুবন্ত অংশের মাঝি হব আমি, ঠিক আছে? উত্তাল হৃদয়ে শান্ত রাখা যাচ্ছে না কিছুতেই। কোনো এক অশুভ চিন্তা ক্রমাগত ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কে। সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, সেটা চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। প্রকৃতি দুদিনের তাণ্ডব ঘটানো বন্ধ রাখলো। তাণ্ডব আদতেই থামছে না। গম্ভীর মুখের আয়নার সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে শার্টের বোতামগুলো লাগাচ্ছে ঈশান। হেয়ার জেল দিয়ে চুলে আঙুলগুলো ব্যাক ব্রাশ করার মাঝে তিতির ঘরে ঢুকলো, হাতে ব্ল্যাক কফি ধোয়া ওঠা মগটা। ঈশানকে এই অসময়ে বাইরে যাওয়া পায়তারা করতে দেখে ভুরু গোটালো। হাতের মগটা টেবিলের উপর রাখতে রাখতে শুধোলো, এখন কোথায় বেরোচ্ছেন? ঈশান নিজের চিন্তায় এতটাই ডুব ছিল যে তিতিরের ঘরে আসাটা খেয়াল করতে পারেনি। চমকে তাকালো এক প্রকার। তিতির পায়ের কদম ফেলে ড্রেসিং টেবিলে দুহাত ভর করে বসলো। ঈশানের দিকে তাকলো, বাহ, এত জোরে জোরে নুপুরের ঝংকার তুলতে তুলতে ঘরে এলাম, সেই শব্দ কর্ণচার হয়নি দেওয়ান সাহেব? এটা মানা যায়? আজকাল বউয়ের উপস্থিতি টের পান না বুঝি?
ঈশান মুচকি হেসে মেয়েটির কোথায় হাত বাড়িয়ে পারফিউমটা গায়ে ছড়াতে ছড়াতে খানিকটা ফিচেল গলে বলল, পুরনো হয়ে গিয়েছে বউ, আগের মতো অনুভব করতে পারি না। চোখ রাঙালো তিতির, বুকের আড়াআড়ি হাত দুখানা ভাঁজ করতে করতে ঘাড় বাঁকিয়ে বলল, নতুন আর দরকার একটা? ধর্ম মতো আরও 4টা করতে পারবো না। তিতিরের মেজাজে এক মুহূর্তে আসমানে উঠল। লোকটা তাকে খেপাতে ওস্তাদ। তবে রাগটা উচ্চস্বরে কিছু বলে প্রকাশ করলো না, বরঞ্চ বাঁকা গলা বলল, ধর্ম তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কই মাসের পর মাস সেটা তো পড়তে দেখি না। এক শুক্রবার খালি নামাজ কিনতে সেজেগুজে আতর মেখে মসজিদে মারা হয়। আসল হাদিস জানেন কয়টা? পুরুষ মানুষ আর কোনো হাদিস পারুক চাই না পারুক, 4টা বিয়ে করার হাদিস গর্বের সাথে শুনিয়ে দেবে। সত্যতা যাচাই প্রয়োজন পড়বে না। ভণ্ডদের সর্দার এক একজন। হিসাব মতন এক বউ জোটা উচিত না এরকম ভণ্ডদের। 4টা তো দূরের কথা। ঈশানের মাথায় এতক্ষণ যাবৎ ঘুরতে থাকা চিন্তাগুলো এখন দূর হয়ে গেছে। টের পায়নি ছেলেটা। এই একখানা মায়াবী মুখের দিকে তাকিয়ে পুরো দুনিয়া পেছনে ফেলে আসা যায়। তিতিরের কথা শব্দ করে হেসে ফেলল ঈশান। দাঁতে ঠোঁট কামড়ে আবার সেই হাসি সংবরণ করার বৃথা চেষ্টা করলো। বউটার অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। ঈশান মেয়েটার দুপাশে হাতে ভর রেখে ঝুঁকে এলো একেবারে। নাকের ডগায় আলতো করে কামড় দিয়ে বলল, জেলাস মিসেস দেওয়ান। তিতির ঠোঁট উল্টে দুহাতে ঈশানের বলিষ্ঠ বুকে ঠেকিয়ে সরিয়ে নিতে চাইল। ঈশান সরল না, বরং ভেজা ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার কানের লতি। ফিসফিস করে আউড়ল, জেলাস হলে বলুন, আর সেটা না হলে হাদিস মানা যায় কিনা একটু ভেবে দেখব। তিতিরের কপালে ভাঁজ ফেলে বিরক্ত মুখে বলল, এসব ভাল লাগে না কিন্তু। ঈশানের মুখে তখনও দুষ্টুমির আভা। তিতির টের পাচ্ছে সেটা। তারপর তর্ক করা যাচ্ছে। ঈশান দূরত্ব বাড়াতে দেয় না। দুজনের শ্বাস প্রশ্বাস এসে বাড়ি খাচ্ছে একে অপরের। এভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে হাসকিশোর শুধল, কোন সব? এই বিরক্তি মজা মশকরা। কি মনে হয় শুনলে? আপনাকে খুন করতে। সে তো রোজই করিস। এখন হচ্ছে এই যে আমি কাছে আসার তোর হৃদস্পন্দন তোলবার শুরু হয়। শ্বাস ফেলছিস ঘন ঘন, ঠোঁট কামড়াচ্ছিস জনপতা, রাগ হয়ে করে গাল ফুলেছিস। আমার মরণ হয় তো এখন নিয়ম করে খুন হয়ে যাই। তিতি সত্য ঘন ঘন শ্বাস ফেলছে। ঈশানের শরীরে এই কড়া পারফিউম আর ঘ্রাণ অস্থির করে তাকে বরাবরের মতো কাবু হয়েছে। যদি কোনোভাবে ঈশানের স্পর্শ লেগে যায় তবুও অস্থির লাগছে, শরীর শিরশির করছে। তিতির তেতো গলা বিড়বিড় করে বলল, নাটকবাজ। বউ যে নায়িকা, স্বামীর নাটকবাজ না হলে চলে? কোথায় যাচ্ছিলেন সেটা বলেন। সন্দেহ? হ্যাঁ তাই। মেয়েটা খুব বেশি সুন্দরীও যদি না। ভুরু জোড়ার মাঝে সরু ভাঁজ পড়ল। সে বলল, আর ঈশান কি জবাব দিবে? বিরক্ত মুখে শুধল, কোন মেয়ে? যার সাথে ডেটে যাচ্ছেন? একটু কফি খাবো, মুভি নাইট যাব, একটু হাত ধরে। এতক্ষণ বিরক্ত মুখে ঈশানের মশকরাগুলো গলধারণ করে যাচ্ছিল মেয়েটা। এই লাইনটায় মেজাজ বিগড়েলো। দু হাতে শার্টের কলার চেপে হ্যাঁচকা টেনে বলল, ফাজলামি করার জন্য এসব কথা বলবেন না। অনেক সহ্য করি। 10টা খুন করে আসুন, বসে আপনার কৈফিয়ত শুনবো। কিন্তু নারী ঘটিত কিছু বললে বলতে আসার আগে হাতে ডিভোর্স লেটারটা ছড়িয়ে দেব। অন্য নারীকে ছুঁয়ে এসে তিতিরকে স্পর্শ করার সাহস করবে না। জান নিয়ে নিব, না হয় নিজেকে শেষ করে দিব। কথা শেষ করতে পারে না মেয়েটা। সজোরে কামড় পড়ল প্রলেপের গালে। দাগ বসে গেল তৎক্ষণাৎ। ঈশান হিসিসে বলল, আমার ভুল, বেশি বলে ফেলেছি। কিন্তু তুই এবার সেটা করছিস। আমাকে চিনিস তুই? জানিস না তোর ঈশানকে আর কতবার বলবো? তুই ছাড়া কারো ঠোঁটে ঠোঁট রাখিনি। অন্য গভীরভাবে ছোঁয়া তো দূর, তোকে ছুঁয়ে সর্বপ্রথম নিজের হাতে নিজ চোখে। আমার কাছে বাদ বাকি সব নেশা ঠুনকো। সেসব নেশা চাইলে ছেড়ে দেওয়া যায়। যেমন তোর কথায় এক কথায় সিগারেট ছেড়েছি, একমাত্র দেহের ঘ্রাণ। তোকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া, তোকে অপলক দেখার নেশা। সুতরাং ভয় দেখাবি না বিচ্ছেদের। এরকম লেম মজা মশকরা আমি জীবনেও করবো না। সরি আজকের জন্য। তুই কখনো বলবি না আর ডিভোর্সের কথা। খুন আমিও করতে পারি। কিন্তু শহরের জীবনধারায় সন্ধ্যা হয়ে নিয়ন আলো আলোকিত থাকে চারিদিক। দিনের আলো নেভানোর সাথে সাথে কৃত্রিম আলো জ্বালার প্রতিযোগিতা নামে এক একজনের। আশেপাশে ব্যস্ত ভাব, একজন আরেকজনকে ঠেলে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। এই গরমের মধ্যে মানুষজনের কমতি নেই রাস্তাঘাটে। একতলা একটা কফি শপে একগাদা মানুষের ভিড়ভাট্টার মধ্যে বসে আছে ঈশান আর নাইম।
চোখে মুখে গম্ভীর দুজনে। সাজিদ সত্যি রিজাইন লেটার জমা দিয়েছে এর মধ্যে। নাইম সেই তথ্য জানা ছিল এতক্ষণ। ঈশান মুখ দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে কী ভাবছে ছেলেটা। অপলকভাবে তাকিয়েছে হাতের কফির মগটার দিকে। সেই যে একটা চুমুক দিয়ে কাপটা লাগাতার ঘুরিয়ে যাচ্ছে। কফি এতক্ষণে ঠান্ডা জল হয়ে যাওয়ার। নাইম ঠান্ডা গলা বলল, তোর বোনের যে ইয়াজের সাথে এখনো যোগাযোগ ঘটে সেটা জানলি কী করে? ওই জানিয়েছে। কি জানিয়েছে? এখনো ভালোবাসা ওই ছেলেটাকে? না। তাহলে সরে আসতে ভয় পাচ্ছে কেন? সে ভয় আমি পেতাম। নাইম নিজের হাতের গরম কফিতে চুমুক লাগায়। মিহি গলা বলে, আমাকে কি করতে হবে এখন? ওর ভরসা হতে হবে। আমি ওর ভাই। আর বাকি কিছু জানে না তুই বাদে। তুই ছাড়া ওকে কেউ বুঝবে না। নাইম হাসে, হাতের কাপটা টেবিলে রেখে হাত পা ছড়িয়ে দিতে দিতে বলে, শুধু ভরসা? সব হতে চাই আমিও, কিন্তু তোর বোন না বড্ড জেদি। ঈশান কিন্তু হাসলো না বন্ধুর খোঁজায়, বরং চিন্তিত মুখে আওড়ালো, ক্ষতকে আঘাত করলে সেই ক্ষত কখনো সরে না। ও যতদিন ওই ছেলের সংস্পর্শে থাকবে ততদিন জীবনেও ভুলতে পারবে না ওকে। হতে পারে ভালোবাসে না, কিন্তু যখনই আবার কাউকে ভালোবেসে যাবে ওই মানুষটার প্রতিচ্ছবি ভেসে উঠবে। নুরিরও তার ব্যতিক্রম নেই। আমি জানি সেটা। এখন কি করতে চাস? নুরি তিতির দুজনে অনিরাপদ। আমি কিচ্ছু বোঝাতে পারবো না সাজিদকে। ও রিজাইন করলে আমি মুখ খুলতে পারবো না। জানি সেটা। ও তোকে বড্ড বিশ্বাস করে, কিন্তু সব প্রমাণ ওর হাতে। আমি যে কোনো সময় অ্যারেস্ট হব। এলাকাও ছাড়তে পারছি না মেয়ে দুটোর জন্য। তাছাড়াও পারতাম না এক মুহূর্তের জন্য এখান থেকে সরে যাওয়ার উপায় নেই আমার। তিতিরের ভার্সিটি যাওয়া বন্ধ করে দিতে হয়েছে আমার, বুঝতে পারছিস? এমন সময় সাজিদ বা পুলিশ মাথা বিগড়ানো মানে আমার কাফিনের পেরেকে গেঁথে দেওয়া। আমি একটু চোখের আড়াল হলে মেয়ে দুটোর বিপদ। ইয়াজকে নিয়ে অগ্রগতি কত দূর? নাইমের প্রশ্নে কিছু জবাব দেবে তার আগে একটা কড়া লেডিস পারফিউমের ঘ্রাণ একদম কাছে থেকে টের পেল। কথা বলতে মুখ খুলতে যাবে ঈশান, ততক্ষণে যাবৎ মলিন হয়ে থাকা সুদর্শন পুরুষের মুখের আদল পরিবর্তন হলো। জল করে উঠল চোখ জোড়া। উচ্ছ্বাস নয়, সম্ভবত রাগে। নাইম খেয়াল করেনি তখনও। তবে পাশের চেয়ারটা টেনে বসতে থমকালো সেও। বিগত ৩-৪ মাস যাবৎ রুষার সাথে যোগাযোগ নেই তাদের। আজকে এখানে এভাবে মেয়েটাকে দেখে থমকালো সে। রুষা নিজের কাঁধের ব্যাগটা টেবিলের কোণায় রাখতে রাখতে অমায়িক হাসলো। হালকা গলে বলল, বহুদিন পর দেখা। নাইম, কেমন আছিস? নাইম এক পলক তাকালো ঈশানের দিকে। জবাব দেওয়ার আগে কথা বলে উঠল ঈশান। রাশভারী করে বলল, তোর এখানে কি কাজ? হেসে উঠল রিশা। হাতটা দিকে ওয়েটারকে ডাকলো ইশারা করে। ঈশানের দিকে না তাকিয়ে বলল, নাও, আই লাভ দ্যাট। তোমার মুখে তুই এ অভ্যস্ত আমি। তুমি, আপনি এসব পরপর লাগে। এই যেমন তোমার বউকে এখন তুই করে ডাকো। এক মুহূর্তের জন্য নিজেকে ওর জায়গায় বসিয়ে কল্পনা করতে বেশ লাগে। অস্বাভাবিক বিরক্ত দেখালো ঈশানকে। নাইমের মেজাজ খারাপ হয়েছে। ঈশান একপাশে হেসে বিদ্রুপের সুর বলল, কাক ময়ূরপুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? অপমানটা গায়ে লাগলো না রুষার। মুখের হাবভাব অন্তত তাই মনে হলো। ওয়েটারকে একটা ক্যাপাচিনো অর্ডার দিয়ে সোজা হয়ে বসলো। দু হাতে ভাঁজ করে টেবিলে রেখে ঝুঁকলো। ওটা আলাদা করে হতে হয় না, জায়গার কেরামতি সবই। বিয়েটা আমার সাথে হলে ময়ূর আমি আর কাক তিতির হতো। বিয়েটা তো স্বপ্নে হতো। আরেক দফায় বাঁকা হাসলো রুষা। ঠান্ডা গলা বলে, তা ঠিক, ছলনা তো তুমি করছো। ঈশান উঠে যেতে উদ্যত হতে রুষা হাত বাড়ালো, সম্ভবত ঈশানের কবজি আঁকড়ে ধরতে চাইল। তার আগে ছিটকে হাত সরালো ঈশান। দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ডু ডিয়ার টু টাচ মি। বউ পছন্দ করে না এসব। রুষার চোয়াল শক্ত হয়ে গেল এবারে, তবে চেঁচামেচি করলো না। দীর্ঘশ্বাস ফেলে বলল, বসো, কাজের কথা আছে, সময় নেই। ইয়াস মির্জাকে নিয়ে তোমার লাভ, তোমার বউয়ের ভালো। রুষার মুখে ইয়াজের নাম শুনে চোখাচোখি হলো নাইমের সাথে। নাইম ইশারা করে তাকে বসতে বলল। রুষার সাথে ইয়াজের কানেকশন। সাজের মায়া, পর্ব ৪২। গল্পটা রাইটার দিবে, আমি দেব। রাইটার না দিলে আমার কোনো কিছু করার নেই। আর আমি নতুন সিরিজ শুরু করব। কলঙ্কের কারুকার্যটাতে ভিউজ খুবই কম। যদি ভিউজটা ভালো হয় তাহলে ওটাও শেষের পথে।